2024-এ আমাদের জুলাই মাসে এসে যখন আমরা আবার এই আন্দোলনটাতে আমরা ঢুকি, তখন আমাদের তো আলোচনা এটাই ছিল যে আমরা রিফরমেশন চাই, আমরা সংস্কার চাই, আমরা এটা বাতিল চাই না। কোটার ক্ষেত্রে একটা বড় আলোচনা ছিল যে এখানে নাতি নাতনিদেরকে তাদেরকে যে সুবিধা দেওয়ার বিষয়টা, সেই জায়গা থেকে এসে আমরা বলছিলাম যে না, নাতি নাতিদেরকে এটা না করে শুধু মুক্তিযুদ্ধের সন্তান সন্ততির মধ্যে এটা আমরা সীমাবদ্ধ রাখি, এবং আমরা এই যে এত বেশি শতাংশ হচ্ছে শিক্ষার্থীদেরকে কোটার আওতায় নিয়ে আসা হচ্ছে, এটা আসলে মিনিমাইজ করা উচিত। তো সেই জায়গাটা থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছিল। তো প্রথম দিকে আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি, কিন্তু প্রথম দিকে যখন আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্গানাইজড হতে পারিনি, তখন আমরা যেটা করেছি যে সায়েন্স ল্যাবে, নীলক্ষেত, এরকম ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে আন্দোলন হচ্ছিল। তো আমরা সেখানে স্টুডেন্টদের সাথে সে আন্দোলনে ছিলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। তো আমার মনে হচ্ছিল আমি আমার ক্যাম্পাস কেন্দ্রিক কেন কাজ করছি না। পরবর্তীতে আমি আসলে এই কাজটা গুছানো শুরু করি। আমার হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন ব্র্যাক বিশ্ববিদ্যালয় আমার দুজন বন্ধু, তারপর গ্রিন বিশ্ববিদ্যালয়ের একজন, ড্যাফোডিলের, এরকম বিভিন্ন প্রান্তে আমি যোগাযোগগুলো তৈরি করি। এটা হচ্ছে আমি যেই 4 দিন হচ্ছে এই দিকটাতে আন্দোলন করছিলাম, এখানে আমার কিছু কানেকশন গড়ে ওঠে, আমি তাদের সাথে যোগাযোগ করি, এবং আমরা প্রথম ইস্ট ওয়েস্টের ওখানে রামপুরা ব্রিজে আমরা প্রোগ্রাম করি হচ্ছে 10 তারিখে। তো ওখানে যখন আমরা প্রোগ্রাম করছি, তখন আমাদের সর্বসাকল্যে প্রথম দিন আমাদের জমায়েত ছিল 30 থেকে 35 জন, আমাদের ক্যাম্পাসের খুবই অল্প সংখ্যক শিক্ষার্থীরা ছিল। তো পরবর্তীতে আমরা আসলে এটা কন্টিনিউ করি, মানে এখানে কেন্দ্র ঘোষিত বৈষম্যবিরোধী কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেখান থেকে যে আন্দোলনের কর্মসূচিগুলো দেওয়া হচ্ছিল, আমরা আসলে ইস্ট ওয়েস্টের সামনে সেগুলো লাগাতার করতে থাকি, এবং করতে করতে এক পর্যায়ে গিয়ে 15 তারিখ দেখতে পাই যে আমাদের জমেদ আসলে 300-400 হয়ে যাচ্ছে। 15 তারিখে আমাদের 1500-এর মতো একটা ক্রাউড হয়, এবং 18 তারিখে তো এসে হচ্ছে গিয়ে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হল ভ্যাকেন্ট করে দেওয়া হয়েছে, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা মুভমেন্ট করতে পারছে না, সেই জায়গা থেকে আসলে এই যে গেম চেঞ্জ হওয়ার যে বিষয়টা, যে বলি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে 18 তারিখ আমাদের আসলে একদম রামপুরা ব্রিজ থেকে শুরু করে উত্তরা পর্যন্ত এই পুরো লেন ধরে যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে তারা সকলেই মাঠে ছিল। এবং ওই দিনের ঘটনা তো আপনারা জানেন যে ওই দিন আসলে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেকজন শিক্ষার্থী নিহত হয়েছেন, প্রচুর আহত হয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা শুরুর থেকে এভাবে ধারাবাহিকতা ধরে রাখি 18 তারিখ পর্যন্ত, কারফিউর আগ পর্যন্ত। প্রথমে তো আসলে আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম যে এই রকম সিচুয়েশন হয়ে যাবে, এটা তো আমরা ভাবনায় ছিল না আমাদের, এবং আমাদের কোনো ব্যাকআপও প্ল্যান ছিল না। তো শুরুর দিকে আমরা 1-to-1 ফোনেই যোগাযোগ করছিলাম, কিন্তু পরে আমরা চিন্তা করলাম যে আমরা আপাতত কি করব, আমরা একটু অবজার্ভ করব সিচুয়েশনটা কি হয়, আমরা একটু বোঝার চেষ্টা করি। এবং যেহেতু আমরা যে কোথাও একটা ঘটনা ঘটছে, কোনো স্টুডেন্টের উপরে কোনো হামলা হচ্ছে, বা কাউকে পেটানো হচ্ছে, কাউকে মেরে ফেলা হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এটা তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পারছিলাম। কিন্তু এই সময়টাতে আমরা যদি এখন মুভ করি, তাহলে আমাদের যদি কেউ আহত হয়, কেউ নিহত হয়, আমরা জানতেও পারবো না। তো আমরা ওই সময়টাতে 1-to-many আমাদের যেই মেসেজের যেই অপশানটা ছিল মোবাইল ফোনে, তো সেটা আমরা ব্যবহার করি। আমরা একটা কমন মেসেজ রেডি করি যে আপাতত আমরা সিচুয়েশনটা অবজার্ভ করব, এবং আমাদের যে আন্দোলন সেটা আমরা বন্ধ করব না, ইন্টারনেট ব্ল্যাকআউট কাটা না পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, এরপরই হচ্ছে গিয়ে আমরা আমাদের আবার মুভমেন্টে ব্যাক করব। এবং পরবর্তীতে যখন ইন্টারনেট ব্ল্যাকআউটটা কাটে, ওই সময়ের আগে আমরা হচ্ছে সবার সাথে আবার আমাদের এই যে 1-to-many আমাদের যে মেসেজের কানেকশানটা, সেটা আমরা স্ট্রং করে ফেলি ইন দ্য মিন টাইম। তারপর হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী যে মুভমেন্টে আবার আমাদের যে ব্যাক করার বিষয়টা, তখন এটা অনেক স্মুথ ছিল। আমরা যে একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম এরকম হয়নি। কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে আপনি দেখতে পেয়েছেন ব্ল্যাক আউটের মধ্যে এই যে জাস্টিস ফর মার্চ, তারপর হচ্ছে রিমেম্বারিং দ্য হিরোজ, এইরকম যতগুলো প্রোগ্রাম এরপরে হয়েছে, তখন আসলে আমরা সেটা মানে ব্যাক করতে পেরেছি আমাদের ওই যোগাযোগের কারণে। এবং ইন দিস মিন টাইম আপনার ইন্টারনেটটাও ব্যাক করেছিল। মানে ওই সময়টা তো আসলে খুবই আতঙ্কের ছিল, মানে প্রতিদিনই বাসায় ফিরছিলাম এবং শুনতে পাচ্ছি যে একে ধরে নিয়ে গেছে, তাকে ধরে নিয়েছে। আমি একজন সিগনিফিকেন্ট একজনের নাম বলতে পারি, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের আরিফ সোহেল। আমার কাছে এটা এত অবিশ্বাস্য লাগছিল যে আমি তো কিছুক্ষণ আগে দেখলাম সে অনলাইনে আছে, ওদিন রাতে তার সাথে আমার কথাই হয়েছিল, একটা মিটিংয়ে আমাদের কথা হয়েছিল। মানে এটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছিল। তো ওই মোমেন্টে তো আমিও ফিল করছিলাম, আমাকে আশেপাশে থেকে অনেকেই বলছিল যে ইউ আর আন্ডার থ্রেট। তো ওই সময়টা তো আমার ওই ফিলিংস হচ্ছিল, এবং আই ওয়াজ রেডি যে আমাকেও যে কোনো সময় ধরে নিয়ে যাবে। তো এটার জন্য আমি তো আন্দোলন থেকে পিছপা হব, এইটার আসলে কোনো ওই ধরনের কোনো চিন্তা আমার মধ্যে ছিল না। কারণ আমার মনে হয় আমরা আসলে 20%ও কাজ করতে পারি নাই। মানে স্বৈরাচারের পতন হয়েছে, এর মানে এই না সে আসলে রেজিমে এতদিন ধরে 15 বছর ধরে যাদেরকে আসলে এই রেজিমের রেখে যেরকম দুর্নীতি পরায়ণ রেজিম তৈরি করেছে, সেটা আসলে সে একজন এখান থেকে সরে যাওয়ার মাধ্যমে তার যে রেজিমের চেঞ্জ, সেটা আসলে আসে নাই। তো
তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের পুরো কাজটাই এখনো বাকি। বাংলাদেশের নাগরিক হিসেবে, শিক্ষার্থী হিসেবে আমাদেরকে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে। আমাদের কাছে সবসময় এই ফিলটা হয়েছে যে এই দেশের আমরা কেউ না, যারা শাসনামলে থাকে, যারা সরকার গঠন করে, তারাই আসলে দেশের সর্বে সর্বা। বাংলাদেশ আসলে জনগণের বাংলাদেশ হবে, যেখানে তার মত প্রকাশের অধিকার থাকবে, তার নাগরিক সুযোগ সুবিধা থাকবে, তার সামাজিক মর্যাদা থাকবে। রেজিম পতনের পরপরই আমরা দেখতে পেয়েছি কি একটা সাম্প্রদায়িক শক্তির একটা কার্যকলাপ দেখছি, যে আমরা মন্দির ভাঙা হচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে হচ্ছে এই আলাপটা ছড়ানো হচ্ছে যে বাংলাদেশ তো সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে, বাংলাদেশে তো দাঙ্গা লেগে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, সেইটা গড়ার দিকে আমাদেরকে এগোতে হবে, এবং আমাদের বাংলাদেশ হতে হবে অন্তর্ভুক্তিমূলক, মানে যেটাকে আমরা ইনক্লুসিভ বলছি। তো সেটা হতে হলে যেই জনগণ আসলে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের কাছ থেকে আমাদের মতামত নিতে হবে যে সামনের নতুন বাংলাদেশকে আপনারা কীরকম দেখতে চান।